তন্ডুল শব্দের সমার্থক শব্দ কি? এই যে পদ প্রকরণ থেকে, এই পদ প্রকরণ থেকে কিন্তু প্রশ্ন কম বেশি খাদ্য অধিদপ্তরে আসে। তার মধ্যে অন্যতম একটা পদ হচ্ছে বিশেষ্য পদ। যেমন প্রচ্ছন্ন শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন সমাধান। অর্থাৎ গত 25 সালের 25শে অক্টোবর মাসে একটি পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক। এই উপখাদ্য পরিদর্শক পদে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমরা ব্যাখ্যা করব, এমন ভাবে ব্যাখ্যা করব কারণ এই প্রশ্নগুলো থেকে যদি আবার রিপিট হয় অথবা তার আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন যদি আসে সেটা যেন আমরা পেরে উঠি। তো এই নিয়ে আজকে আমরা আমাদের এই প্রশ্ন সমাধানটি সাজিয়েছি। তো এখানে দেখেন যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক, এটি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের একটা অন্যতম চাকরি পরীক্ষা। আর 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার কমপক্ষে 80% প্রশ্নই রিপিট হয়। 80% প্রশ্নই রিপিট হয়ে যায়। তো এই যে রিপিট হওয়ার কারণে যে বিষয়টা হয় যে এই প্রশ্নগুলো কিন্তু কমন পড়ে। তো দেখা যাক আজকে আমাদের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে যে পরীক্ষাটি হয়েছিল অক্টোবর মাসে 25 তারিখ 2025 সালে। তো এটার বাংলা অংশে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখেন প্রশ্নের ধরন দেখেন, খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাটিতে আর কি সচরাচর যেভাবে প্রশ্ন আসে তার থেকে একটু ব্যতিক্রমী প্রশ্ন বেশি এসেছে। প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে তারা। তো যেমন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আসলে কি বলা হয়? আদিতে যদি স্বরধ্বনি আসে, ব্যঞ্জনধ্বনি না কিন্তু স্বরধ্বনি যদি আসে, তো একটা বিষয় খেয়াল করে দেখেন যে বাংলা ব্যাকরণের অন্যতম একটা আলোচনার টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন। এখন দেখেন এই ধ্বনি পরিবর্তন কেন হয়? ধ্বনি পরিবর্তনটা হয় মূলত দ্রুত কথা বলার জন্য, অসাবধানতা বশত অথবা উচ্চারণের সুবিধার জন্য বা আঞ্চলিকতার কারণে আমরা কি করি? 4 ধরনের পরিবর্তন করি। কখনো শব্দের আদিতে কোনো শব্দের কি করি? কোনো একটা ধ্বনি নিয়ে আসি, ধ্বনির আগমন ঘটাই, কখনো কখনো ধ্বনির লোপ ঘটাই, আবার কখনো কখনো ধ্বনিটার পরিবর্তন করে দেই, অথবা কখনো কখনো ধ্বনির শুধু স্থানান্তর করি। তো ধ্বনি পরিবর্তন অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, বিষমীভবন, সমীভবন, অসমীকরণ, এছাড়া হচ্ছে অন্তর্হতি, দ্বিত্ব ব্যঞ্জন, প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি, অনন্য স্বরসংগতি, অভিশ্রুতি। এই যে আলোচনাগুলো যে আমরা বললাম যে এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম। তো এর মধ্য থেকে অন্যতম একটা নিয়ম হচ্ছে স্বরাগম, স্বরের আগমন ঘটানো। এখন এই স্বরাগম শব্দ হচ্ছে স্বরের আগমন। তো স্বরের আগমনটা কি হতে পারে? কোনো সবাই শব্দের শুরুতে হতে পারে, কখনো কখনো শব্দের শেষে হতে পারে, কখনো মাঝখানে যে কোনো একটা জায়গায় হতে পারে। তো শুরুতে আসলে তো আমরা জানি সেটাকে বলা হয় কি? আদি বলা হয়। মাঝখানে আসলে মধ্য বলা হয়, আর শেষে আসলে অন্ত বলা হয়। অর্থাৎ শুরুতে আসলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, তাই না? এই যে 3টা প্রকার আছে, এর মধ্যে অন্যতম একটা প্রকার হলো যে যদি কখনো শব্দের আদিতে স্বরধ্বনি আসে, যদি শব্দের আদিতে মানে কি আগে স্বরধ্বনি আসে। যেমন আমরা যদি বলি স্পর্ধা, একটা শব্দ আছে, স্পর্ধা মানে হচ্ছে দুঃসাহস, সাহস দেখানো। এই স্পর্ধা শব্দ থেকে যদি আমরা কি করি? আস্পর্ধা বলি, একটু টান দিয়ে বললাম যে আস্পর্ধা। এই যে আস্পর্ধা, এখানে কি অতিরিক্ত আ নিয়ে আসলাম কিনা? কোথায় নিয়ে আসলাম? এই স্পর্ধা শব্দের শুরুতে নিয়ে এসেছি, আদিতে নিয়ে এসেছি। আবার দেখেন যে স্কুল যে শব্দটা আছে, তো স্কুল শব্দটাতে আমরা কি করি? অনেক সময় আঞ্চলিকতার কারণে বলি স্কুল, একটু টান দিয়ে বলি যে স্কুল। এই যে দেখেন শব্দের শুরুতে কি করলাম? আমরা ই ধ্বনি নিয়ে আসলাম। তো মনে রাখবেন আদিতে সাধারণত 3টা ধ্বনি আসে, কখনো স্বরে অ আসে, স্বর আ আসে এবং রস্ব ই। সাধারণত এই 3টা ধ্বনি মূলত আসে। এই 3টা ধ্বনি যদি কোনো শব্দের শুরুতে আসে সেটাকে আমরা আদি স্বরাগম বলি। তো এবারে যে প্রশ্নটি এসেছে এটা একটু ভিন্ন ধর্মী প্রশ্ন। সেটা হলো যে শুরুতে আসে সেটা তো আদি স্বরাগম আমরা জানি, কিন্তু এটার ইংরেজি প্রতিশব্দ কি? তো এখানে দেখেন আদি মানে কি? আগে। তো এখানে দেখেন যদি আমরা খেয়াল করে দেখি যে প্র শব্দের অর্থ হচ্ছে কি? আগে, যেটা আগে হয়। প্র মানে কি? সবার আগে যেটা হয়েছে, এটা না, মানে সর্বশেষ যেটা হচ্ছে। সর্বশেষ মানে যেটা, এই যে আজকে যেটা বের হলো, তাহলে আজকেরটা হলো সবার আগে আছে না? এর আর গততে যে গত বছর বা তার আগে যেগুলো বের হয়েছে, বিগত সময় যেগুলো বের হয়েছে, এগুলো কিন্তু পরে আছে। আজকে যেটা আছে এটা কিন্তু সবার আগে আছে, আর বিগত দিন এগুলো পরে আছে। তাহলে প্র মানে কি? আগে। তাহলে অ্যাপোথেসিস এটা তো হবে না, অ্যাপেনথেসিস এটাও হবে না। তাহলে কি হবে? এটা হতে পারে প্রোগ্রেসিভ আর প্রোথেসিস। তো প্রোগ্রেসিভ সাধারণত অর্থগত কারণে এটা হয় না, প্রোথেসিস এটা হতে পারে। এটাই হবে কি? প্রোথেসিস মানে কি? শব্দের আদিতে যদি আসে সেটা বলে আদি স্বরাগম। এই আদি স্বরাগমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? প্রোথেসিস। এই যে আলোচনাটুকু যে আছে
এইভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে পড়তে হবে এবং সামনে যে কোনো চাকরি পরীক্ষায় আপনাদের এই যে ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন নামগুলো আছে এগুলোর ইংরেজি প্রতিশব্দ কিন্তু আপনাদের আসতে পারে এবং আসবে। এরপর দেখেন তিনি ব্যাকরণে পণ্ডিত, খেয়াল করে দেখেন যে তিনি ব্যাকরণে পণ্ডিত, এটি কোন কারকে কোন বিভক্তি। আমরা একটা বিষয় ভালো করেই জানি যে বাংলা বাক্য সাধারণত তিনটা পদ্ধতিতে গঠিত হয়। যেমন কখনো কর্তা থাকে, কর্তার পরেই কর্ম থাকবে, কর্মপদ, তারপর কি থাকে, ক্রিয়াপদ থাকে। যেমন আমি যদি বলি যে আমি পত্রিকা পড়ি, খেয়াল করে দেখেন আমি কি পড়ি, পত্রিকা পড়ি। এখানে কিন্তু দেখেন যে আমি হলাম কর্তা, পড়া হলো ক্রিয়া, আর পত্রিকাটা হচ্ছে কি কর্মপদ, এটা হলো কর্মপদ। আবার দেখেন কখনো কখনো কর্মক্রিয়া দিয়েও বাংলা বাক্য হতে পারে। যেমন কর্মক্রিয়া যদি আমি দেখি যে পত্রিকা পড়ি, দেখেন পত্রিকাটা কিন্তু কর্মপদ আর পড়িটা হচ্ছে কি ক্রিয়াপদ, কর্ম এবং ক্রিয়া, এখানে কিন্তু কর্তা কিন্তু নাই। আবার দেখেন কখনো কখনো কর্তা ক্রিয়া মিলেও একটা বাংলা বাক্য হতে পারে, কর্তা ক্রিয়া। যেমন হচ্ছে আমি পড়ি, এটাও একটা কি বাক্য, পরিপূর্ণ একটা বাক্য, মানে সমাপিকা না হলেও একটা বাক্য হয়েছে কিন্তু, তাই না? আমি পড়ি, যাই পড়ি না এখন আমি পড়ি, এটা একটা বাংলা বাক্য হয়ে গেছে। তো খেয়াল করে দেখেন যে বাংলা বাক্যে সাধারণত যদি কর্তা এবং ক্রিয়া এই দুটা পদ যদি থাকে তাহলে বাকি পদগুলো সাধারণত কর্মপদ হয়। এখন এই কর্মপদের ভিতরে বিভক্তিও থাকতে পারে, অনুসর্গ থাকতে পারে, উপসর্গ থাকতে পারে, অব্যয়পদ থাকতে পারে, এগুলো হচ্ছে আলাদা, কি অব্যয়পদ থাকতেই পারে, কিন্তু সাধারণত ওই কর্তা এবং কর্মপদে যে পদগুলো থাকে এগুলোকে আমরা কর্মপদ হিসাবে গণ্য করে থাকি। এখন এই কর্মপদ নিয়ে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এই কর্মপদ দ্বারা কখনো কখনো হাতিয়ার বুঝায়, হাতিয়ার বুঝাতে পারে, তারপর হচ্ছে কখনো কখনো যন্ত্র বুঝাতে পারে, কখনো কখনো সহায়ক বুঝাতে পারে, কখনো মাধ্যম বুঝাতে পারে, কখনো আবার কি বুঝায়, উপায় বুঝাইতে পারে ওই কর্মপদ দ্বারা। আবার এই কর্মপদটি দ্বারা কখনো কখনো স্থান বা সময় বুঝায়, কখনো স্থান বুঝাইতে পারে, কখনো আবার কি বুঝাইতে পারে, সময় বুঝাইতে পারে, স্থানও বুঝাইতে পারে, সময়ও বুঝাইতে পারে। তো এখন দেখেন যদি এই কর্মপদ দ্বারা কোনো যন্ত্র বুঝায়, কাজের যন্ত্র, কাজের হাতিয়ার, কাজের সহায়ক, কাজের মাধ্যম, কাজের উপায়, তাহলে সেটা সাধারণত কি হয়ে যায়, করণ হয়ে যায়, ওই কর্মটার নাম হয়ে যায় কি করণ। আবার সেই কর্মপদ দ্বারা যদি স্থান বা সময় বুঝায় সেটার নাম হয়ে যায় অধিকরণ। আর ওই কর্মপদ দ্বারা যদি স্থান সময় এটা না বুঝায়, হাতিয়ার যন্ত্র উপায় সহায়ক মাধ্যম কোনো কিছু যদি না বুঝায় তাহলে সেটার নাম হয়ে যায় শুধু কর্মকারক বা কর্মপদ হয়ে যায়। এই কর্মপদে কিন্তু এই যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যটা অনুযায়ী কিন্তু আপনাকে কখনো কখনো অধিকরণ হবে, কখনো করণ হবে, কখনো শুধু কর্মপদ হবে বা কর্মকারক হবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে পড়তে হবে। তো এখানে দেখেন যে বিষয়টা বলা হচ্ছে যে তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত, ক্রিয়াপদ যদিও স্পষ্ট নাই যে তিনি ব্যাকরণে পণ্ডিত হয়েছেন বা তিনি ব্যাকরণে পণ্ডিত, হ্যাঁ তিনি ব্যাকরণে পণ্ডিত হয়েছেন, এই হয়েছেন ক্রিয়াপদ এখানে উজ্জ্ব আছে। তো এখন দেখেন যে তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে কর্তা আর বাকি যে পদগুলো যেহেতু ক্রিয়াপদ এখানে অনুপস্থিত, তারপর আমরা বলতেই পারি যে এটা বাকিগুলো হচ্ছে কর্মপদ। যেহেতু এখানে ক্রিয়াপদ নাই, কর্তা আছে, কর্তা আছে, ক্রিয়াপদ এখানে নাই, যেহেতু এখানে ক্রিয়াপদটা নাই এবং কর্তা এখানে আছে, তাহলে বাকি পদগুলো কি পদ হবে, কর্মপদ। এখন খেয়াল করে দেখেন কোন কারকে কোন বিভক্তি, তাহলে ব্যাকরণটা কোন কারকে কোন বিভক্তি হবে সেটা আমাদের দেখার বিষয়। এখানে কিন্তু একটা ক্লু দেয়া আছে, আমরা পণ্ডিত কেন নিলাম না, এটাও তো নিতে পারি, এটাও তো কর্মপদ, কেন নিলাম না, কারণ দেখেন এখানে টেকনিক হচ্ছে সবগুলো সপ্তমী বিভক্তি, সপ্তমী সপ্তমী সপ্তমী। তার মানে কি এই পণ্ডিত, পণ্ডিতের সাথে কি সপ্তমী বিভক্তির কোনো চিহ্ন আছে, নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে প্রশ্নকর্তা ব্যাকরণকেই টার্গেট করেছেন। দেখেন অপশন দেখেও কিন্তু চেনা যায় যে কোনটার কারক এখানে প্রশ্নকর্তা নির্ণয় করতে বলেছে, এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটি হলো যে ব্যাকরণে পণ্ডিত। এখন আমরা বলতে পারি, যেমন দেখেন একটা উদাহরণ দিই, আমি পত্রিকা পড়ি, তাহলে এখানে পত্রিকা কি, আমি হলাম কর্তা, পড়াটা হলো ক্রিয়া, আর পত্রিকাটা কি কর্মপদ। এই কর্মপদটা কি সময় বুঝাইছে, স্থান এগুলো বোঝাচ্ছে না, কোনো যন্ত্র হাতিয়ার কোনো কিছু বোঝাচ্ছে না, সহায়ক মাধ্যম বোঝাচ্ছে, কিছুই বোঝাচ্ছে না। পত্রিকা দিয়ে কি পড়া হয় নাকি, না, বরঞ্চ পত্রিকাকেই পড়া হয়, পত্রিকা যেটা আছে এই পত্রিকাকেই পড়া হচ্ছে, তাহলে এটা কর্মপদ হচ্ছে। কিন্তু যদি আবার বলা হয় যে পানি দিয়ে ওষুধ খাই, খেয়াল করে দেখেন আমি ওষুধটা খাচ্ছি কিসের মাধ্যমে, পানির মাধ্যমে খাচ্ছি। প্রথমে আমি ওষুধটা দেই তারপর পানি দিই, অথবা প্রথমে আমি পানি দিই তারপর ওষুধ দিয়ে তারপর গিলিয়ে ফেলি, এর পানিটা হচ্ছে সহায়ক মাধ্যম, তখন এই পানিটা কি হয়ে যাবে, এটা করণ হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় যে খিলিপানের উপর ওষুধ রেখে আমি খাই, বা খিলিপান দিয়ে ওষুধ খাই, তো খিলিপান দিয়ে ওষুধ কিভাবে খায়, পানির মতো করে খায়, অবশ্যই না, এই যে খিলিপান তার উপর ওষুধটা এইভাবে রেখে তারপর কিন্তু খাওয়া হয়। তাহলে এখানে খিলিপানটা কি জায়গা বা স্থান বুঝিয়েছে, তখন এই খিলিপানটা কিন্তু কি হয়ে যাবে, অধিকরণ হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় যে তিনি ব্যাকরণে পণ্ডিত, এই ব্যাকরণটা কি হবে,
বলেন দেখি, ব্যাকরণে পণ্ডিত, তিনি কিসের উপর পণ্ডিত? ব্যাকরণের উপর পণ্ডিত। তাহলে উপর বুঝাচ্ছে কিনা, উপর মানে কি কোনো একটা জায়গার উপর বুঝাচ্ছে কিনা। তাহলে এখানে ব্যাকরণটা কিন্তু এখানে কি পদ হিসাবে গণ্য হবে? এখানে অধিকরণ পদ বা অধিকরণ কারক হিসাবে, বা এই ব্যাকরণ পদটা অধিকরণ কারক হিসেবে কিন্তু ব্যবহার হবে। তাহলে এটা কি হয়ে যাবে? অধিকরণ কারক। কোন বিভক্তি হবে? যেহেতু ব্যাকরণ মূল শব্দ হচ্ছে ব্যাকরণ, এর সাথে এ বিভক্তি আছে, তাহলে এটা কি হয়ে যাবে? অধিকরণে কি হয়ে যাবে? অধিকরণের সপ্তমী বিভক্তি হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কর্ম, করণ এবং এই অধিকরণ, এই যে পার্থক্যগুলো যে আছে, এই পার্থক্যগুলো আপনাদের কিন্তু ক্লিয়ার একদম ধারণা নিতে হবে। এরপর যেমন এখানে দেওয়া আছে, তন্ডুল শব্দের সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ খেয়াল করে দেখেন, সমার্থক শব্দ, এই শব্দগুলো কিন্তু আপনাদের এই অধ্যায়গুলো পড়তে হবে। শব্দ সংক্রান্ত শব্দের বিভিন্ন রূপ আছে, যেমন একটা হলো পারিভাষিক রূপ আছে শব্দের, এটাও কিন্তু শব্দ সংক্রান্ত আলোচনা, তাই না? পারিভাষিক একটা রূপ আছে, হ্যাঁ, পারিভাষিক একটা কি আছে? রূপ আছে। পাশাপাশি দেখা যায় শব্দের সমার্থক শব্দ একটা রূপ, সমার্থক শব্দ একটা আছে শব্দ অধ্যায়ের। এরপর খেয়াল করে দেখেন, বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ আছে। এরপর কি আছে? প্রতি শব্দ আছে, বিপরীত শব্দ এবং প্রতি শব্দ। তাহলে পারিভাষিক রূপ আছে, এরপর হলো কি? সমার্থক শব্দ, প্রতি শব্দ, বিপরীত শব্দ। এই যে শব্দের যে আলোচনাগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের খুব ভালো করে পড়তে হবে। যেমন সমার্থক শব্দ এবং প্রতি শব্দের মধ্যে বিস্তর তফাৎ আছে। অনেকে ভাবে যে সমার্থক প্রতি শব্দ একই কিনা, না, দুটার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। যেমন আমরা খেয়াল করে দেখি যে পঙ্কজ কি অর্থে ব্যবহার হয়েছে? পদ্ম অর্থে ব্যবহার হয়েছে। পদ্ম একটা কি? একটা ফুলের নাম, ফুল। আর পঙ্কজ শব্দ অর্থ কি? পঙ্কজ মানে পানিতে যেটা জন্মে, বা পদ মানে পঙ্কে বা নোংরা জায়গায় বা পানিতে যে জিনিসটা জন্মে সেটা হচ্ছে পঙ্কজ। কিন্তু খেয়াল করে দেখেন, পানিতে তো অনেক কিছুই জন্মে, তাহলে পঙ্কজ দ্বারা শুধু তো পদ্মকেই বোঝায় না, কিন্তু এটা সমার্থক শব্দ হিসেবে বা কাছাকাছি অর্থ হিসেবে আমরা নিতে পারি। জলধি মানে হচ্ছে কি? সমুদ্র অর্থ নেওয়া হয়েছে। তাহলে সমুদ্র হচ্ছে কি? এটা স্পেসিফিক ভাবে সমুদ্রকে বোঝায়, বিশাল একটা জলরাশি যেটা জল ধারণ করে। কিন্তু জলধি শব্দের অর্থ কি? জলধি মানে হচ্ছে জল ধারণ করে এমন পাত্রকে বলা হয় কি? জলধি। এখন জল তো যে কোনো কিছু ধারণ করতে পারে, সেটা হতে পারে জগ, হতে পারে মগ, হতে পারে বালতি, এগুলোকে জলধি বলা যায়। কিন্তু এখানে জলধিটাকে গ্রহণ করা হয়েছে সমুদ্র অর্থে, কিন্তু জলধি দ্বারা কিন্তু সমুদ্রকে বোঝাচ্ছে না, তাই না? এটা হচ্ছে কি? সমার্থক শব্দ। আর প্রতি শব্দ হচ্ছে, যেমন আমরা যদি বলে থাকি যে অনুপম এবং মনোরম, দুইটার অর্থ কিন্তু এক। অনুপম অর্থ হচ্ছে কি? সুন্দর। মনোরম অর্থ সুন্দর। যখন দেখবেন যে দুইটার অর্থ একই, সেটা হচ্ছে প্রতি শব্দ। আর যখন দেখবেন যে দুইটার অর্থ এক না, কিন্তু ওই অর্থে নেওয়া হয়েছে, এটা নাম হলো কি? সমার্থক শব্দ। তো এখানে দেখেন তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে চাল আছে, পান সুপারি আছে, দোকান এবং বাজার। তো এটা নিয়ে একটু প্যাচ লাগতে পারে। যেমন এরকম একটা কথা আছে না, যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল, তো অনেকে তন্ডুল এবং তাম্বুলটাকে পাশাপাশি নিয়ে হয়তো ফেলতে পারেন। তো তাম্বুল মানে হচ্ছে পান, রাতুল মানে কি? লাল, হইলো কি? অধর পরশে। অধর মানে কি? ঠোঁট। এই নিচের ঠোঁটটাকে বলা কি? অধর। উপরেরটা হলো কি? ওষ্ঠ, নিচের হলো কি? অধর। অধর পরশে, এই নিচের ঠোঁটের পরশে ছোঁয়ায় কি হয়ে গেল? পান লাল হয়ে গেছে। এই যে বিষয়টা আছে। আরেকটা আছে, যেমন আছে গড্ডল মানে ভেড়া, তাই না? এরকম গন্ডুস, এই যে বিভিন্ন ধরনের কিন্তু শব্দ কিন্তু আছে। তো এখানে তন্ডুল শব্দের অর্থ হচ্ছে কি? চাল। এইটা আপনাদেরকে পড়তে হবে যে সমার্থক শব্দ। কিন্তু তন্ডুল দ্বারা কি চালকে বোঝায়? অ্যাকচুয়ালি না, চাল অর্থে ব্যবহার করা হয়েছে। এবার দেখেন, সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে। এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে? এই যে অনুবাদ, এই যে বাংলা ব্যাকরণের অন্যতম একটা আলোচনার টপিক হচ্ছে কি? অনুবাদ। এই অনুবাদ অধ্যায় থেকে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু হয়, অনুবাদ অধ্যায় থেকে আপনাদের কিন্তু প্রশ্ন হবে। এই জন্য 11 থেকে 20 গ্রেডের অন্যতম যে টপিক অনুবাদ, এই অনুবাদ অধ্যায়টা আপনাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। এটা বাংলা থেকে ইংলিশে আসতে পারে, অথবা ইংলিশ থেকে বাংলায়ও আসতে পারে। তো এখানে দেখেন ভাবগত ভাবে আপনি যদি খেয়াল করেন যে হি টক্স লাইক হি নোস এভরিথিং, হ্যাঁ, এটা হইতে পারে। হি টক্স হি নো এভরিথিং, সে কথা বলে, সে সবকিছু জানে। দেখেন অর্থগত ভাবে এটা কিন্তু মিলতেছে না। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটা হতে পারে। তারপর দেখেন হি টক্স আফটার নোয়িং এভরিথিং, সে কথা বলে সবকিছু জানার পর, এটাও হবে না। তাহলে দেখেন এই দুইটা অপশন আমি বাদ দিলাম। এখন ক নিব নাকি গ নিব? কিন্তু এখানে দেখেন ভাবগত ভাবে এখানে গটাই শুদ্ধ। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটা ভাবগত, সে সবকিছু জানে যেন সে সবকিছু কি জানে, সে কথা বলে যেন সে সবকিছু জানে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি বলতে পারি? গটা সঠিক উত্তর হইতে পারে। এরপর 5 নাম্বার যে প্রশ্নটি আছে, সনেট 50 শত কার রচনা? খেয়াল করে দেখেন, এই যে সনেট 50 শত কার রচনা, সনেট 50 শত। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে বাংলা সাহিত্যের অন্যতম যে কবি সাহিত্যিক যে ছিলেন, যেমন আমরা যদি মাইকেল মধুসূদন, মহাকবি আলাউল তো জানি মধ্যযুগের একজন কি অনুবাদক ছিলেন,
এরপর যে আব্দুল কাদের কেও আমরা জানি একজন ছিলেন, মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যার হাত ধরে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ আমরা যদি দেখি যে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 1859 থেকে 1861 এই 3টা বছরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ। কারণ এই 3 বছরে এত কিছু রচনা করে দিয়ে গেছেন এই মাইকেল মধুসূদন দত্ত, যে তিনি শুধু বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনাই করেন নাই, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, প্রথম মৌলিক নাটক, এছাড়াও দেখা যায় বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক, প্রথম ট্র্যাজেডি নাটক, প্রথম কমেডি নাটক। হ্যাঁ, এছাড়াও তিনি সনেটের প্রবর্তনা করেছেন। আমরা তো জানি সনেটের 3টা ধারা আছে, একটা হলো ফরাসি ধারা আছে, তাই না? একটা হলো কি ধারা? ফরাসি ধারা। এই ফরাসি ধারার কবি কে ছিলেন? পেত্রার্ক ছিলেন, তাই না? একটা হচ্ছে পেত্রার্ক, আর একটা ছিল ইংরেজ ধারা ছিল, বা ইংরেজি একটা ধারা ছিল সনেটের। এটার প্রবর্তনা কে করেছেন? সেই শেক্সপিয়র, তাই না? শেক্সপিয়র করেছিলেন। আর একটা ধারা আছে, সেই ধারাটা হচ্ছে ইতালির একটা ধারা আছে, ইতালির একটা ধারা আছে। এই ইতালির ধারাটা কে লিখেছেন? এটা হচ্ছে মহাকবি মানে ইতালীয় কবি কি ছিলেন? মিল্টন এই ধারাটার প্রবর্তনা করেন। তো আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম সনেটের প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম সনেটের নাম কি ছিল? বঙ্গভাষা ছিল। এছাড়াও তিনি অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে রচনা করেছেন। এছাড়াও তিনি প্রহসন লিখেছেন। এখানেও তিনি অমিত্রাক্ষর ছন্দের কি করেছেন? প্রয়োগ ঘটিয়েছেন, এই মাইকেল মধুসূদন দত্তই। তো এখন দেখেন এই সনেটের যে ধারাগুলো আছে এর মধ্যে শেক্সপিয়রীয় রীতি এবং পেত্রার্কীয় রীতি, এই দুইটা রীতির সংযোজন বিয়োজন বা এই দুইটা রীতির মিশ্রণ ঘটিয়েছেন কে, বা এই দুই রীতির জনক কে? বাংলা সাহিত্যে পেত্রার্কীয় এবং শেক্সপিয়রীয় রীতির জনক কে ছিলেন? তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর অপরদিকে প্রমোদ চৌধুরীকে বলা হয় ইতালীয় বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের জনক, অর্থাৎ জনক মানে মিল্টনীয় যে রীতি ছিল সেই রীতির কিন্তু জনক তাকে বলা হয়ে থাকে। এই যে দেখেন, এছাড়াও দেখেন যে প্রমোদ চৌধুরীর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি কি করেছেন? চলিত রীতিতে মানে গদ্যে চলিত রীতির প্রবর্তক তিনি ছিলেন। অর্থাৎ খেয়াল করে দেখেন, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার সাহিত্য জীবনের মানে তার যে সাহিত্যিক হিসাবে তার যে জীবনকাল ছিল প্রাথমিক দিক থেকে তিনি কিন্তু সাধু ভাষা সবকিছু লিখতেন। তো যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি ইন্দিরা দেবীকে প্রমোদ চৌধুরীর সাথে বিয়ে হয়ে গেল, ইন্দিরা দেবীর সাথে প্রমোদ চৌধুরী বিয়ে হয়ে গেছে, বিয়ের পর প্রমোদ চৌধুরী সেই আত্মীয়তার সূত্র ধরেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এই চলিত রীতিতে সাহিত্য রচনার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এই বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ছিলেন? তার নাম হচ্ছে কি? প্রমথ চৌধুরী। তো প্রমথ চৌধুরী তিনি চলিত রীতিতে প্রথম যে সাহিত্যকর্মটা লিখেছিলেন আমরা সবাই জানি, সেটি হচ্ছে বীরবলের হালখাতা, তাই না? বীরবলের হালখাতা, এটাই ছিল চলিত রীতিতে রচিত বাংলা সাহিত্যের প্রথম কোন সাহিত্যকর্ম, যেটি 1902 সালে তিনি কি করেছেন? রচনা করেছেন। তো এই যে প্রমথ চৌধুরী তিনি যে ইতালীয় সনেটের জনক হয়েছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা বাংলা ভাষায়, তো এই ইতালীয় সনেট, এই সনেটের জন্য তিনি একটা প্রথম সনেট মূলক একটা কাব্য লিখেছিলেন, সেটার নাম কি? সনেট 50। মনে রাখবেন, সেটাই হলো কি? সনেট 50, যেটা হচ্ছে ইতালীয় কবি মিল্টনের রীতি অনুসরণ করে তিনি কি করেছেন? লিখেছিলেন। এই জন্যই প্রমথ চৌধুরীকে কি বলা হয়? বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে এই যে প্রশ্নগুলো যখন আপনারা পড়বেন একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনারা পড়ার চেষ্টা করবেন। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্নগুলো আছে একটু খেয়াল করে দেখেন। এই যে শব্দগুলোর মধ্যে কোনটি ভাববাচক বিশেষ্য? তো আপনারা দেখেন যে বিশেষ্য পদ, এই যে পদ প্রকরণ থেকে, এই পদ প্রকরণ থেকে কিন্তু প্রশ্ন কম বেশি খাদ্য অধিদপ্তরে আসে। তার মধ্যে অন্যতম একটা পদ হচ্ছে বিশেষ্য পদ। তো আমরা জানি যে কোন স্থান, কাল, পাত্র, এরপর হচ্ছে সময়, এরপর পরিমাপ, পরিমাণ, এগুলোর নাম কি সাধারণত বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদের অনেকগুলো প্রকার ভেদ আছে, সাধারণত 6 প্রকার হয়। একটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। এছাড়াও দেখেন আর কি কি বিশেষ্য পদ আছে। তাহলে আমরা কি দেখলাম, এটা একটু রিপিট হবে আর কি, আবার আর কি। তো এই যে দেখেন বিশেষ্য পদ কত প্রকার? আমরা জানি 6 প্রকার। একটা হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এছাড়াও আছে কি জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য। এই যে অন্যতম একটা হলো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যের বৈশিষ্ট্যটা কি? ভাববাচক বিশেষ্যের বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ার নাম বুঝাবে। কি বুঝাবে? ক্রিয়ার নাম, মানে কোনো একটা কাজের নামকে কি বলা হয়? ভাববাচক বিশেষ্য বলা হয়। যেমন আপনারা দেখেন যে শোয়া, শুয়ে পড়া, এই শোয়া হইলো একটা কাজ, তো এই শোয়া কাজের নাম কি হয়ে যাচ্ছে? শয়ন। এছাড়াও দেখেন কোথাও যাওয়া, এই যে যাওয়া, যাওয়া যাওয়া একটা কাজ, তো যাওয়ার নামকে কি বলা হয়? গমন। এরপর দেখেন
খাওয়া, খাওয়া হলো একটা কাজ, কোনো কিছু খাওয়া। তো খাওয়ার নামকে কি বলা হয় বলেন তো দেখি? আমরা কি বলি একটু যদি বলি যে খাওন বলি কিনা, এই যে খাওন বলি, ভোজন বলি, এছাড়াও দেখেন যে ভক্ষণ বলি কিনা, ভক্ষণ, ভক্ষণ বলি। এছাড়াও দেখেন আমরা যদি বলি যে দেখা, দেখা হলো একটা কাজ, তাই না? দেখা, তো এই দেখা কাজের নামটা কি হলো, হয়ে গেল দর্শন হয়ে গেল, তাই কি না? শয়ন, গমন, ভোজন, ভক্ষণ, দর্শন। হ্যাঁ, এরপর যদি আমরা বলে থাকি কোথাও হচ্ছে ঘুরতে যাওয়া, এই ঘোরা, ঘোরা হলো একটা কাজ, ঘুরতে যাওয়ার নামকে কি বলা হয়? ভ্রমণ বলা হয়। তাহলে ভাববাচক বিশেষ্য চিনবো কিভাবে? চিনবো হচ্ছে সাধারণত শব্দটা হবে ক্রিয়াবাচক হবে, মানে শব্দটা হবে ক্রিয়াবাচক, মানে ক্রিয়ার মতো বা কাজ বুঝাবে, প্লাস সে যদি দন্ত ন বা মূর্ধন্য ন থাকে তাহলে সেটাই হয় কি? ভাববাচক বিশেষ্য। এটা কিন্তু একটা টেকনিক, এই টেকনিকে মনে রাখবেন। যেমন একটা ভালো করে খেয়াল করে দেখেন, শয়ন, দেখেন শেষে দন্ত ন আছে, গমন দন্ত ন আছে, খাওন দন্ত ন আছে, ভোজন দন্ত ন আছে, ভক্ষণ মূর্ধন্য ন আছে, দর্শনে দন্ত ন আছে, ভ্রমণে দেখেন মূর্ধন্য ন আছে। কিন্তু ভ্রমণ দ্বারা কি বুঝো? অনেকটা ক্রিয়া ক্রিয়া মনে হয় কিনা? ভোজন দ্বারা ক্রিয়া ক্রিয়া মনে হয় কিনা? তারপর হচ্ছে ভক্ষণ দ্বারা ক্রিয়া ক্রিয়া মনে হয় কিনা? ক্রিয়ার মতো মনে হয় না? ক্রিয়ার মতোই কিন্তু আপনাদের অনুভূত হয় বা এই ধরনের মনে হচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে, তাহলে এখানে দেখাই যাচ্ছে যে এইগুলো হচ্ছে, এগুলোর নামই হলো কি? ভাববাচক বিশেষ্য পদ। শব্দটা ক্রিয়ার মতো হবে এবং শেষে দন্ত ন বা মূর্ধন্য ন যদি থাকে, এটাই হলো ভাববাচক বিশেষ্য পদ। তো এখন যদি বলেন যে চিনি, এখন বলেন তো দেখি চিনি শব্দটা দ্বারা কি ক্রিয়া 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 বোঝায় নাকি? ক্রিয়ার মতো কিনা? বুঝাচ্ছেন, এটা একটা সেফ একটা নাম, তাহলে চিনি তো হবেই না, যেটা চাইনিজ ভাষা থেকে আসছে। সৌরভ, এটা তো এমনিই হবে না, কারণ সেটা দন্ত ন মূর্ধন্য ন নাই। জনতা, সৌরবাচক গুণবাচক হতে পারে, জনতা এটা সমষ্টিবাচক বা জাতিবাচক হতে পারে, তো এটা হলো কি? হবে না। জনতা শেষে তো কি নাই? দন্ত ন বা মূর্ধন্য ন নাই। এখন একটাই অপশন আছে ভোজন। দেখেন তো, ভোজ করা, ভোজ বলি না, ভুরি ভোজ মানে কি করা? খাবার খাওয়া। এই যে ভোজ করা মানে খাবার খাওয়া, এটা ক্রিয়ার মতো মনে হচ্ছে ভোজ করা, কিন্তু শেষে দন্ত ন বা মূর্ধন্য না থাকায় এটা কি হয়ে যাবে? ভাববাচক বিশেষ্য পদ হয়ে যাবে। এটা একটা বৈশিষ্ট্য, খুব সহজে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি আর কি। ঠিক আছে, লেখা, লেখা একটা কাজ, লেখার নামকে কি বলা হয়? লিখন। পাঠ করা, পাঠ করা একটা কাজ, পাঠের নামকে কি বলা হয়? পঠন। তাহলে এই যে একটা বিষয় দেখেন, কত কিছুই কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম। এবার দেখেন, এই যে শব্দার্থ কিন্তু আপনাদের পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে, শব্দার্থগুলো একদম সুন্দর করে পড়তে হবে। যেমন প্রচ্ছন্ন শব্দের অর্থ কি? আচ্ছা, প্রচ্ছন্ন যদি বিপরীত শব্দ বলতো সেক্ষেত্রে হয়তো আমরা কুৎসিত নিতে পারতাম, মানে আমাদের যেটা, মানে আমরা সাধারণত যেটা বুঝি আর কি। আচ্ছা, তো প্রচ্ছন্ন শব্দ তো কুৎসিত হবে না। প্রচ্ছন্ন শব্দ অর্থ অন্ধকার হবে কিনা? প্রচ্ছন্ন বলতে তো পরিষ্কার, এইরকম যদি আপনি যদি সাধারণ দৃষ্টিকে দেখেন, হবে না। প্রচ্ছন্ন, এই প্রচ্ছন্ন শব্দ অর্থ অনেকে আবার ফর্সা ভাবতে পারেন, যে প্রচ্ছন্ন হওয়া মানে কি? উন্মুক্ত হওয়া, খুলে যাওয়া, ফর্সা হওয়া, এরকম অর্থ হতে পারে। আসলে প্রচ্ছন্ন শব্দ অর্থ ফর্সা হয় না। প্রচ্ছন্ন মানে হচ্ছে কোনো কিছু লুকিয়ে রাখা। কি করা? লুকিয়ে রাখা, গোপন করা, নিজের মাঝে, বা যেটাকে আত্মগোপন বলা হয়, বা গোপন বা লুকিয়ে রাখা, বা অগোচরে নিয়ে যাওয়া, দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? প্রচ্ছন্ন বলা হয়। তো এই যে শব্দের অর্থগুলো আপনাদের সুন্দর করে কিন্তু পড়তে হবে।